এই যে মবগুলো সংগঠিত হচ্ছে, যেমনটা আমরা অনুষ্ঠান শুরুর আগেই কথা বলছিলাম যে মব অর্থাৎ মোবিলাইজেশনের মধ্য দিয়েই মবটা সংগঠিত হয়। তো মবগুলো যে সংগঠিত হয়েছে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। তৌহিদে জনতার নামে মব সংগঠিত হতে দেখেছি। আজকে আমরা দেখলাম যেটা বইমেলায় একটি বই রাখাকে কেন্দ্র করে একজন লেখককে হেনস্থা করা হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি আসলে কেউ ষড়যন্ত্র করেই করছে, নাকি গণতন্ত্র গণতন্ত্রের বহিঃপ্রকাশ মানুষের মধ্যে ঘটছে? কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। এই যে মানে যে মোবিলাইজেশনগুলো হচ্ছে, এর দুটো ভালো দিক এবং খারাপ দিক আছে। খারাপ দিকটা হচ্ছে যে, ভালো দিকটা হচ্ছে যে যদি কোনো ভালো কাজের জন্যে যদি মোবিলাইজেশন হয়, সেটাকে মব সংগঠিত হয়। আবার যদি খারাপ কাজের জন্য এটা হয়, তাহলে পরে সেটা খারাপের দিক নিয়ে যায়। আর সব কিছু যে ষড়যন্ত্র, এটা ভেবে লাভ নেই। সব জায়গায় ষড়যন্ত্র না হতে পারে। এটা এক ধরনের বিশৃঙ্খলা, এবং এই বিশৃঙ্খলাটা তৈরি হয়েছে এই সমাজ থেকেই। এই সমাজ থেকে তৈরি হচ্ছে দীর্ঘদিন একটা সমাজের চিন্তা ভাবনা, রাজনীতি, সংস্কৃতি, মানুষের মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি সব কিছু নির্ধারণ করে সেই সমাজের অর্থনীতির চরিত্রটা কী। দীর্ঘদিন গত 16 বছর বাংলাদেশে কোনো জাতীয় পুঁজি গড়ে ওঠে নাই। বাংলাদেশে পুঁজি লুটেরা পুঁজি দেশ শাসন করেছে, লুটপাটের পুঁজি। এবং যখন জাতীয় পুঁজি বিপর্যস্ত হয়ে যায়, তখন শিল্প কলকারখানা গড়ে ওঠে না, মানুষের কর্মসংস্থানের কোনো সুযোগ থাকে না। তখন যদি দেখে যে যদি স্মাগলিং করে লাভ হয়, চায়ে চামড়ার গুঁড়া মিশিয়ে, সিমেন্টে বালু মিশিয়ে, চালে কাকড় মিশিয়ে, নারী পাচার করে, শিশু পাচার করে যদি লাভ হয়, এক শ্রেণী ব্যবসায়ী সেটাই মেতে থাকে। যদি মাদকদ্রব্য আমদানি করে মাদকদ্রব্য আমদানির জন্য মাদক সেবীদের যদি সংখ্যা বাড়ানো যায় সুপরিকল্পিতভাবে, তারা সেটাই করবে। বাংলাদেশে এইগুলো হয়েছে। আর সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বিমার যে আর্থিক লগ্নিকারীটা, সবগুলো লুটপাট করে নিয়ে গেছে গুটিকত লোক। এবং শেষ পর্যন্ত নীতি নিতে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত লুট করে তার ভোল্টের টাকা পয়সা সোনা নিয়ে গেছে। বিশাল বিশাল প্রকল্প নিয়ে, যে প্রকল্পে 30,000 কোটি টাকা খরচ হবে, সেখানে 2 লক্ষ কোটি টাকা তারই করেছে। এর মাঝ দিয়ে দেশের ভিতরে এই যে অর্থনীতির চরিত্র, অর্থনীতি হলো সমাজের বুনিয়াদী কাঠামো, এবং তার উপরিকাঠামোতে এই রাজনীতি, সংস্কৃতি, ধ্যান ধারণা, মূল্যবোধ এবং সেখানে অ্যাটিটিউড, এর সবগুলো নির্ধারণ করে ওখানে। এবং এই জায়গাটা বিপর্যয় হয়ে গেছে। সেই বিপর্যয়ের ভাবটা এখনও কাটে নাই। পুরনো ব্যবস্থা ভেঙে গেছে, কিন্তু নতুনের জন্ম হয়নি। এই জন্মকালীন যে যন্ত্রণাটা, এই যন্ত্রণা সমাজকে দগ্ধ করছে। আমি মনে করি যে এগুলো সঠিক হচ্ছে না। এতে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে তার পথ পেয়ে যাচ্ছে। যেমন আপনার এই যে আজকে যেটা হলো বইমেলায়, এটা হবে কেন? এটা আমাদের সংস্কৃতি, এটা না। আমাদের দেশের যে একটা কৃষিপ্রধান দেশ, একটা নদীমাতৃক দেশ, যদিও নদীগুলো এখন শুকিয়ে গেছে, অধিকাংশ নদী, সেটা ভিন্ন প্রসঙ্গ। এই নদীমাতৃক দেশ, এদের ধানের দেশ, গানের দেশ, এদেশ মানুষের ভাবনা চিন্তার দেশ, আবেগপ্রবণ একটা জাতি, তাদের মধ্যে এগুলো ছিল না কখনো। হ্যাঁ, আমি এই জায়গায় একটু 2 মিনিট একটা কথা বলে নিই। দেখেন, একটা সময় আমাদের এই দেশটাকে সোনার বাংলা বলা হতো। সারা পৃথিবীর মানুষ তাদের ভাগ্য অন্বেষণের জন্যে বাংলা এসছে। বাংলার মানুষ কোথাও যায়নি। এখানে ওলন্দাজরা এসছে, এখানে চাইনিজরা এসছে, এখানে আপনার ফরাসিরা এসছে। 55 জন ফটকাবাজ ইংরেজ টাকা কালেক্ট করে একটা ফান্ড দিয়ে, একটা ফান্ড ক্রিয়েট করে একটা কোম্পানি করলো, নাম দিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোথায় গিয়ে ব্যবসা করা যায়? বাংলায় যাও। এখানে ইবনে বতুতা এসেছিলেন। তিনি তার ভ্রমণ বৃত্তান্তে লিখেছেন যে এদেশে প্রবেশের 1000টি দরজা আছে, কিন্তু বেরোনোর কোনো পথ নেই। এখানে হিয়েন সাং চীন দেশের সমস্ত জ্ঞান বিজ্ঞান শিক্ষা করার পরে
অধিক জ্ঞান কোথাও অন্বেষণ করে দেখো যে বাংলায় যাও। এই দেশ আজকে নানা ঐতিহাসিক কারণে আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তা আমি স্বপ্ন দেখি যে আজকে আমাদের যে তরুণ সমাজ, এই যে দুইজন তরুণ বসে আছে চারিদিকে, এই তারুণ্যের বিজয় একদিন হবে। এই যে গত যে আপনার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হলো, ছাত্র জনতার আন্দোলন, একদিকে এটাকে আমরা বিপ্লবী আন্দোলন বলা যায় না, এই কারণে কায়দাটা বিপ্লবী, যে বিপ্লব করতে হলে কতগুলো অপরিহার্য সত্য আছে। দেয়ার মাস্ট বি এ রেভলিউশনারি পার্টি, দেয়ার মাস্ট বি এ কাউন্টার গণবাহিনী। এটা ছাড়া কিন্তু হবে না। যদি শত্রুতা অস্ত্র থাকে তোমাকে অস্ত্র করতে হবে, এবং বিপ্লব করতে গেলে বিপ্লবী পরিস্থিতি থাকতে হবে।